हाई स्टूडेंट दिस इज तुलना আমরা যে আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের উপর সিরিয়ালি ভিডিও মেকিং করা শুরু করেছি। আজকে হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত। আজকে আমরা আলোচনা করব গণিতের বীজগাণিতিক রাশি নিয়ে। আজকে যারা যারা আমাদের এই ক্লাসটি দেখবে তাদের জন্য আমরা এমনভাবে আজকের এই ক্লাসটি ডিজাইন করার চেষ্টা করেছি যাতে তোমরা বীজগাণিতের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু জানতে পারো। আজকে আমরা আমাদের এই ক্লাসটিতে মৌলিক বীজগাণিতের যে মৌলিক বিষয়গুলো আছে এই সকল মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসটি আজকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দশম থেকে একবার জিরো লেভেল অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যাতে দেখতে পারে এবং অনেক কিছু শিখতে পারে। দেখা যায় যে ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টেরা কিন্তু বীজগাণিতের এই অধ্যায়টি পারে না, কারণ তাদের মধ্যে বীজগাণিতের যে বেসিক জ্ঞানগুলো থাকা দরকার ওগুলো নেই। সো আজকে আমরা আমাদের চ্যানেলে এমনভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি যাতে তোমরা দেখলে এবং শুনলে বীজগাণিতের মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো তোমরা জানতে পারো। ঠিক আছে, আমরা আশা করব তোমরা আমাদের প্রথম থেকে বীজগাণিতের প্রত্যেক ক্লাসগুলো দেখবে এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি বীজগাণিতিক রাশির উপর। তোমরা যারা এখনও আমাদের টিএসএস লার্ন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো চাইলে তোমরাও পেতে পারো। এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার প্রথম বীজগাণিতের উপর প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যা যা শিখব, বীজগাণিত কী বা বীজগাণিত বলতে কী বোঝায়, গণিতে কোন ধরনের প্রতীক ব্যবহার করা হয়, পাটিগণিত প্রক্রিয়া চিহ্ন এবং বীজগাণিতের প্রক্রিয়া চিহ্নের মধ্যে পার্থক্য, চিহ্নের গুণফলের প্রক্রিয়া, পদ ও রাশির মধ্যে পার্থক্য, সমাধান। প্রথমে আমরা আলোচনা করব বীজগাণিত কী এবং বীজগাণিত বলতে কী বোঝায়। আচ্ছা দেখো, আমাদের অনেকের মধ্যে দেখা যায় যে কি আমরা বীজগাণিত পারি, কিন্তু বীজগাণিত কী, বীজগাণিত কাকে বলে, বীজগাণিত কেন শিখবো আমরা, বীজগাণিতের সাথে কি আমাদের জীবনে কোনো সম্পর্ক আছে, অথবা বীজগাণিত কি আমাদের জীবনের কোনো অংশ হিসাবে কাজ করে কিনা, বীজগাণিত আমাদের ভবিষ্যৎ জীবনে কোনো কাজে লাগবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আমরা শুধু শিখার জন্য শিখি, কিন্তু আমাদের জীবনে, বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে কোনো কাজে লাগে কিনা এগুলো আমরা জানি না। আজকে আমরা আমাদের ক্লাসে এই সব বিষয় নিয়ে আলোচনা করব যে বীজগাণিত আমাদের জীবনে কোন কোন কাজে লাগে, কি কি কাজ করতে পারে বীজগাণিতের সাহায্যে আমরা। আচ্ছা, আগে আমরা সংখ্যাটি বলার চেষ্টা করব। পাটিগণিতের সংখ্যা প্রতীক ও জ্যামিতিক বস্তুর আকৃতির পরিবর্তে যখন অক্ষর প্রতীক ব্যবহার করে নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করে লজিক্যাল যুক্তি সমাধান করা যায় তাকে বীজগাণিত বলে। অর্থাৎ বীজগাণিত এমন একটি বিষয় যেটি আমরা কি বিভিন্ন লজিক্যাল যুক্তির কাজ করতে পারি। আচ্ছা, এই বীজগাণিতকে প্রথম লজিক্যাল কাজে অন্তর্ভুক্ত করেছিলেন জর্জ বুল একজন গণিতবিদ। তিনি বীজগাণিতকে প্রথম লিপিবদ্ধ করেন বিভিন্ন লজিক্যাল অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বিভিন্ন যুক্তিমূলক কাজের জন্য বীজগাণিতকে অন্তর্ভুক্ত করেছিলেন। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বীজগাণিত ব্যবহার করা হয় যুক্তির কাজ করার জন্য, যেমন CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা বীজগাণিতের ব্যবহার দেখতে পাই। ঠিক আছে, তো আমরা এই বিষয়টি বীজগাণিত কাকে বলে এবং বীজগাণিত বলতে কি বোঝায় আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম। বীজগাণিত আমরা কেন শিখবো এই বিষয়টিও বুঝতে পারলাম। ঠিক আছে, তোমরা এটি মনোযোগ দিয়ে শিখে নিবে যাতে বীজগাণিত কী অথবা বীজগাণিত কাকে বলে যারা যখন জিজ্ঞেস করে তোমরা বলতে পারো। ঠিক আছে, তারপর দুই বলছে কি বীজগাণিতে কোন ধরনের প্রতীক ব্যবহার করা হয়। বীজগাণিতে পাটিগণিতের সংখ্যা প্রতীকের পরিবর্তে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। দেখো, আমরা যখন প্রাইমারিতে ছিলাম, প্রাইমারিতে কি শুধুমাত্র সংখ্যার সাহায্যে পাটিগণিতের অঙ্কগুলো সমাধান করা হতো, কিন্তু বীজগাণিতে সংখ্যার পাশাপাশি অক্ষর প্রতীকগুলোরও ব্যবহার করা হয়। যেমন পাটিগণিতে 1 2 3 4 5 6 7 8 9 10 এই শুধুমাত্র এই সংখ্যার সাহায্যে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলোর সাহায্যে কী করতাম আমরা বিভিন্ন গণিতের বিভিন্ন বিষয় সমাধান করতাম। কিন্তু বীজগাণিত তার পুরোপুরি আলাদা। বীজগাণিতে আমরা কি সংখ্যার পাশাপাশি বিভিন্ন বর্ণ দিয়েও
কি বীজগণিতের সমাধানগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে। বীজগণিতে ABC, PQR, XYZ বেশিরভাগ ক্ষেত্রে এই সকল প্রতীকগুলো ব্যবহার করা হয় সংখ্যার, অর্থাৎ এই সংখ্যার পাশাপাশি কি দেখবো আমরা, বীজগণিতের সংখ্যার পাশাপাশি বিভিন্ন ধরনের অক্ষর প্রতীক নিয়েও কাজ করা হয়। তারপরে তিনে বলছে আমাদেরকে পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন এবং বীজগণিতে প্রক্রিয়া চিহ্নের মধ্যে পার্থক্য। আচ্ছা দেখো, আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য এই ক্লাসটি মেকিং করছি, সো আমরা অনেকেই উপরের শ্রেণীর আমরা অনেকে জানতে পারি চিহ্নগুলো চিনি, কিন্তু যারা ষষ্ঠ শ্রেণীতে নতুন তাদের জন্য এই চিহ্নগুলো আমরা প্রথমে আমাদের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটি ষষ্ঠ শ্রেণীর জন্য প্রথম ক্লাস হতে যাচ্ছে। তো পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন ছিল, এগুলো আমরা জানি অবশ্যই, যোগ, এটা হচ্ছে বিয়োগ, তারপর গুণ, তারপর হচ্ছে ভাগ। কিন্তু বীজগণিতের ভাষায় এই চিহ্নগুলোকে আমরা কি বলবো, বীজগণিতে আমাদেরকে বলতে হবে যোগকে বলতে হবে, যেটা আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত যোগ বলে এসেছি, এখন এটাকে বলবো আমরা প্লাস। বীজগণিতের ভাষায় যোগকে তাহলে আমরা কি বলবো প্লাস, বিয়োগকে বলবো মাইনাস, বিয়োগকে কি বলবো মাইনাস, গুণ বা ইন্টু, গুণ যেটাকে আমরা গুণ বলেছি প্রাইমারিতে, এখন এটাকে বলবো মাল্টিপ্লিকেশন ইন্টু বা ডট, মাল্টিপ্লিকেশন, এই যে মাল্টিপ্লিকেশন ইন্টু বা ডট, মাল্টিপ্লিকেশন ইন্টু বা, এই যে ছোটো একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, এটাকে আমরা কি ডট হিসেবে বলবো এই চিহ্নটি, অর্থাৎ এই ডটের ব্যবহার বেশি করা হয় বীজগণিতে। তারপর হচ্ছে কি, যেটাকে আমরা প্রাইমারিতে ভাগ বলেছি, এখন এটাকে আমরা কি বলবো ডিভিশন, ভাগকে আমরা কি বলবো ডিভিশন। এগুলো হচ্ছে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, এগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, যাতে আমরা তোমাদের না জানা বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবারও ভিডিও মেকিং করতে পারি। তোমরা শুধু দেখলে হবে না, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো তোমাদের অবশ্যই খাতার মধ্যে নোট করতে হবে এবং শিখতে হবে, ঠিক আছে। তারপরে আসলে চিহ্নের গুণফলের প্রক্রিয়া। আচ্ছা, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বীজগণিত জানতে হলে আমাদের অবশ্যই চিহ্নের গুণফলের প্রক্রিয়া জানতে হবে। আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, অনেকে নবম দশম শ্রেণীতে পড়ে, কিন্তু প্লাসে কি, মাইনাসে কি, প্লাসে কি অথবা মাইনাসে প্লাসে কি বললে আনসার করতে পারে না, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে এমন একটি লজিক বা পদ্ধতি শিখিয়ে দিব, যাতে তোমরা আজীবনের জন্য আর কখনোই প্লাসে বা মাইনাসে বা প্লাসে অথবা মাইনাসে কি কখনোই তোমরা আর ভুলবে না, ঠিক আছে। দেখো এখানে কি লিখেছি আমি, চিহ্ন যখন একই ধর্মী হবে প্লাস হবে, তখন একই ধর্মী বলতে, আচ্ছা একই ধর্মী বলতে আমরা কি বুঝি, সাধারণত একই ধর্মী বলতে দুইটি সমকক্ষ জিনিস, ঠিক আছে। যেমন কলম দুইটা কিন্তু একই, খাতা একই, বই একই, কিন্তু ছেলে একই, মেয়ে একই অর্থ প্রকাশ পায়, ঠিক আছে। এরকমভাবে যেমন প্লাস এই দুইটা কিন্তু একই, মাইনাস এই দুইটা কিন্তু একই ধর্মী বোঝাচ্ছে, ঠিক না। প্লাস একই ধর্মী, মাইনাস একই ধর্মী। আমরা এখানে কি লিখেছি, চিহ্ন যখন একই ধর্মী হবে প্লাস হবে। আশা করি তোমরা একই ধর্মী শব্দটি বলতে কি বুঝে এটি অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছ। একই ধর্মী হলে কি হবে, প্লাস হবে। দেখো প্লাস এই দুটি কিন্তু একই ধর্মী, যখন একই ধর্মী হয় তখন প্লাস হবে, অর্থাৎ প্লাসে যখন গুণ করব আমরা তখন প্লাসে কি হবে, প্লাস হবে। মাইনাসে যখন আমরা গুণ করব তখন মাইনাসে কি হবে, প্লাস হবে। আচ্ছা, আমাদেরকে যখন স্যাররা জিজ্ঞেস করবে, আমাদের মনোযোগ দিতে হবে যে কি প্লাস বলেছে না মাইনাস বলেছে এই বিষয়টি। অর্থাৎ যখন প্লাসে কি স্যাররা জিজ্ঞেস করবে, আমাদের মাথায় মেমোরিতে প্রোগ্রাম করে নিতে হবে যে প্লাস এগুলো কি একই ধর্মী না বিপরীত ধর্মী। যেহেতু প্লাস একই ধর্মী, তাহলে অবশ্যই কি হবে, প্লাস হবে, তাই না। তোমরা তাহলে অবশ্যই বুঝতে পেরেছ। এখন হচ্ছে মাইনাস এই দুইটিও একই ধর্মী, তাহলে আমাদের রুলস কি আছে যে চিহ্ন যখন একই ধর্মী হবে তখন প্লাস হবে, অর্থাৎ মাইনাসে আমাদের কি প্লাস হবে। আবার চিহ্ন যখন বিপরীত ধর্মী হবে তখন মাইনাস হবে। একই ধর্মী বলতে আমরা পূর্বে আলোচনা করেছি, এখন বিপরীত ধর্মী বলতে কি বোঝায়। যেমন একই ধর্মী বলতে কি বুঝেছিলাম যে খাতা একই ধর্মী, কলম একই ধর্মী, বই একই ধর্মী। আর বিপরীত ধর্মী হচ্ছে বিপরীত দুইটি জিনিস। বিপরীত ধর্মী বলতে আমরা কি বুঝি, বিপরীত দুটি জিনিস, অর্থাৎ কলম আর খাতা, বই কলম, ছেলে মেয়ে ছেলে, এরকম বিপরীত যখন কি সমকক্ষ থাকে না, অর্থাৎ আলাদা দুইটি চিহ্ন থাকে। যেমন দেখো এখানে একটি হচ্ছে প্লাস, একটি হচ্ছে মাইনাস, এই দুটি কি একই না বিপরীত? অবশ্যই বিপরীত, কারণ একই বলতে আমরা বুঝেছি প্লাস মাইনাস। যেহেতু প্লাস মাইনাস এই দুইটি আমাদের জন্য অবশ্যই বিপরীত, তাহলে যখন বিপরীত চিহ্ন হবে, এই জায়গায় বলে দিয়েছি কি যে চিহ্ন যখন বিপরীত ধর্মী হবে তখন মাইনাস হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে
মাইনাস। তাহলে আশা করি তোমরা অনেক সহজে প্লাসে প্লাসে কি, মাইনাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে কি, মাইনাসে প্লাসে কি শিখতে পেরেছো। তোমাদের যখন স্যাররা জিজ্ঞেস করবে যে প্লাসে প্লাসে কি, তোমরা এটির দিকে গুরুত্ব বেশি প্রয়োগ না করে তোমরা এই লাইনটির দিকে গুরুত্ব প্রয়োগ করবে যে প্লাস প্লাস, অর্থাৎ চিহ্ন একইধর্মী হলে আমাদের কি বলতে হবে, চিহ্ন যদি একইধর্মী হয় তখন প্লাস হবে। তাহলে যখন প্লাস প্লাস বলবে আমরা বলবো কি প্লাস প্লাস তো একইধর্মী, তাহলে তো বলছে স্যার প্লাস হবে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, মাইনাস মাইনাস একইধর্মী অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস বিপরীতধর্মী। এখানে লেখা আছে যে চিহ্ন যখন বিপরীতধর্মী হবে তখন মাইনাস হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস। দেখো আমরা অনেকে নবম দশম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে পড়ি, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস প্লাস বললে কখনো কখনো দেখা যায় কি আমরা ভুল করে ফেলি। বীজগণিত কিন্তু এই চিহ্নগুলোর উপর নির্ভর করে, তুমি যদি এখানে ভুল করো তাহলে তোমার পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি আশা করি এখন এই ভিডিওটি যারা দেখছো তোমাদের আর ভুল করার সম্ভাবনা নেই, ঠিক আছে। সো এখন ফার্স্টে বলেছে যে কি আমাদের পদ ও রাশির মধ্যে পার্থক্য, পদ ও রাশির মধ্যে পার্থক্য, অর্থাৎ পদ বলতে কি বুঝি, রাশি বলতে কি বুঝি। আচ্ছা, বীজগণিত বোঝার জন্য তোমাদের পদ ও রাশি চিনতে হবে, ঠিক আছে। রাশি কাকে বলে, রাশি কাকে বলে যখন দুই বা ততোধিক পদ প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা থাকে, যখন দুই বা ততোধিক পদ প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা থাকে তখন তাকে রাশি বলে, তখন তাকে কি বলে, রাশি বলে। যেমন এই দেখো এখানে এ বি দুইটা পদ, এই পদটা কি মাঝখানে কোন চিহ্ন, প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা আছে। এ বি দুইটা পদ, এই পদটা কি মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা আছে, অর্থাৎ এ প্লাস বি মিললে একটা পুরোটাই একটা কি আমার জন্য রাশি। তারপর এই দেখো এ মাইনাস বি, অর্থাৎ এ আর বিটা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা আছে, তাই এ মাইনাস বি পুরোটা একটা কি রাশি, এক্স আর ওয়াই প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা আছে, ঠিক আছে। অর্থাৎ এটিও একটি রাশি। তারপর 2a প্লাস 2b মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা, অর্থাৎ এটিও একটি রাশি, এটিও একটি রাশি। যখন দুইটি পদ নিয়ে কোনো রাশি তৈরি হয় বা সৃষ্টি হয় এটিকে আমরা কি বলবো, দ্বিপদী রাশি। যখন দুইটি পদ নিয়ে কোনো রাশি সৃষ্টি হয় তখন এটিকে আমরা কি বলবো, দ্বিপদী রাশি। যখন তিনটি পদ নিয়ে, যে এখানে দেখো তিনটি পদ নিয়ে একটা রাশি সৃষ্টি হয়েছে, তাহলে এটা কি বলবো আমরা, ত্রিপদী রাশি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো দ্বিপদী রাশি কি, রাশি কি, ত্রিপদী রাশি কি, ঠিক না। তাহলে দেখো পদ কাকে বলে, পদ বলতে আমরা কি বুঝাই, রাশির যে অংশ প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, রাশির যে অংশ প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে এক একটি পদ বলে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে বীজগণিতের মৌলিক বিষয়। তোমরা অনেকেই দেখা যায় কি উপরের শ্রেণীতে অনেক স্টুডেন্ট আছে যারা বীজগণিত বুঝো না, মানছে এই বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো না বুঝার কারণে। তো আজকে আমি আমাদের এই ক্লাসটি এই কারণে বলেছি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখতে পারবে, কারণ এই ক্লাসের মধ্যে বীজগণিতের সকল মৌলিক বিষয়গুলো আমি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, যাতে তোমরা সহজে দেখলে এবং শুনলে আমার এই কথাগুলো মুখস্থ হয়ে যায় এবং মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো পদ কাকে বলে, পদ বলতে কি বুঝে আমরা বলেছি। এখন দেখো পদ কিভাবে সৃষ্টি হচ্ছে। এই যে এখানে এই যে রাশির মধ্যে দুইটা পদ ছিল, প্লাস দ্বারা আলাদা করা দুইটা পদ এ এবং বি, যখন কি রাশির যে অংশ প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, অর্থাৎ এই যে এটা পুরো একটা রাশি, এটা প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত ছিল, এ আর বি কে সংযুক্ত করেছে প্লাস দ্বারা, এদের প্রত্যেকটি আলাদাভাবে এক একটি পদ বলে, অর্থাৎ এ বি হচ্ছে এক একটি পদ। এই যে এখানে আমি অন্তর্ভুক্ত করেছি এ একটি পদ আলাদা, 2b একটি পদকে পদ বলতে কি বুঝে, অর্থাৎ সহজ নিয়মে আমরা বলতে পারি কি যে যখন পদ হবে তখন কি মাঝখানে কোনো প্লাস মাইনাস থাকবে না, মাঝখানে বিষয়টি তুমি বোঝার চেষ্টা করবে, মাঝখানে থাকবে না, সামনে হতে পারে, সামনে থাকলে এটি পদ হবে, কিন্তু মাঝখানে যদি কোনো ধরনের প্লাস মাইনাস দ্বারা আলাদা করা থাকে তখন এটি কিন্তু রাশি হয়ে যাবে, আর পদ হবে না। দেখো মাঝখানে কি আছে, 2b মাঝখানে কোনো চিহ্ন আছে প্লাস অথবা মাইনাস নেই, তার মানে এটি কি একটি আমার জন্য পদ। 5ab অর্থাৎ 5abটাও আমার জন্য কি একটি পদ, 2xy আমার জন্য একটি পদ। বীজগণিতে সামনে এই যে 5ab সামনে যদি কোনো অথবা a এর সামনে কোনো চিহ্ন যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব যে কি সামনে কিছু না মানে প্লাস আছে, আর এই যে 5ab মাঝখানে কোনো কিছু আছে না মানে এখানে গুণ আছে বলে আমাদেরকে ধরে নিতে হবে। যেমন 5xy, এই যে প্লাস 5xy দিয়েছি, সামনে কোনো চিহ্ন থাকলেও প্লাস হবে, যদি না থাকে তখনও প্লাস হবে, ঠিক আছে। তাহলে 5xy মাঝখানে তো আর প্লাস অথবা মাইনাস নাই, তার মানে এই 5xy আমার জন্য একটি কি পদ। তারপর -10ab একইভাবে -10abও আমাদের জন্য একটি পদ। তো আশা করব তোমরা আমাদের এই ক্লাসটি
অবশ্যই বুঝতে পেরেছো আমরা আমাদের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। এই ক্লাসটি তোমরা যারা দেখছো তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারছো। আচ্ছা দেখো, তোমরা শুধু দেখলে হবে না, আমি বারবার বলছি, আগেও বলছি যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু সবগুলো আমি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমাদের এই ক্লাসটি ডিজাইন করার চেষ্টা করছি। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা অবশ্যই তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে অথবা তোমরা শিখে ফেলবে, যাতে পরবর্তীতে আনসার করতে পারো। ঠিক আছে, আমাদের চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের আমরা সাথে সাথে যাতে তোমাদের কাছে চলে যায়, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।